গুড ইভিনিং। জানি ক্লাসটা দিতে অনেকটাই লেট হলো, তো অনেকেই সাবমিট করে দিয়েছো, তো এই জন্য ভীষণভাবে দুঃখিত। তবুও অনেকে এখনো কমেন্ট করছো যে স্যার ওটা দিলে ভালো হয়, তাই আমি দিচ্ছি। ঠিক আছে, তো যারা দিয়েছো আসলে তাদেরও ভালোই হবে, কেননা এই পেপারে অনেক চ্যানেল দিয়ে দিয়েছে, এই জন্য আমি আর অত চাপ নিইনি। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের এই ক্লাসটি মূলত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার এম এ পার্ট 1 এডুকেশন, আর পেপার হচ্ছে 4। ঠিক আছে, তো যাই হোক, তো যেটা কথা যে যারা করে নতুন, তোমাদের আমি বলবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে, সেখানে তোমরা জয়েন করবে এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টের পরবর্তী সময়ে তোমাদের যদি কারো কোনো বিষয়ে নোট লাগে, যদি নোট নিজের হাতের রেডি করা থাকে তাহলে সেটা তো দিয়েই দেবো, আর যদি না থাকে তাহলে যদি সময় না পাই তাহলে অন্য কোনো বই বা ভালো কিছু থেকে আমি তোমাদের দেবো, যাতে তোমাদের সবার রেজাল্ট ভালো হয়। ঠিক আছে, আর আমার এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ছেলে মেয়েদের পাশে থাকা এবং তাদের পড়াশোনায় সহায়তা করা। ঠিক আছে, তো যাই হোক, তো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে যখন কোনো অনির্দিষ্ট হাইপোথিসিস বিবৃত করা হয় তখন পরীক্ষা করা হবে কি? তাহলে এটা ঠিক আছে, তাহলে তখন পরীক্ষা করা হবে ওয়ান টেল টেস্ট। ঠিক আছে, এটা ঠিক আছে। এরপর আমি আরেকটা কথা বলি যে এই যে এখানে যে সমস্ত আনসারগুলো পুট করা আছে, এগুলো যে সব আমি দিয়েছি তা নয়, এগুলো আমার ছাত্ররা দিয়েছে। ঠিক আছে, এবং এটা এই সমস্ত উত্তর দিয়ে ওরা কিন্তু 75 পেয়েছে। ঠিক আছে, 75 বা 80 পেয়েছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো তোমরা আমি যে সমস্ত প্রশ্নের কথা বলবো যেগুলো সংশয় বা কিছু, তোমরা একটু ভালো করে তোমাদের বই দেখে নেবে। ঠিক আছে, তোমাদের মডেল বুকে আমি এতটুকু বলবো যে মডেল বুক থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন করা হয় এবং ওই জায়গা থেকে উত্তরও সব লাইন ধরে দেওয়া থাকে বা একটু পেঁচিয়ে দেওয়া থাকে, শুধু একটু দেখতে হবে। ঠিক আছে, তো যাক, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে এক্স এবং ওয়াই চলের মধ্যে ধনাত্মক সম্পর্ক আছে, এর অর্থ হচ্ছে তাহলে এটা দুটো একই দিকে পরিবর্তন, এটা ঠিক আছে। হ্যাঁ, এর হচ্ছে সব থেকে স্থায়ী পরিমাপক পদ্ধতি হলো, হ্যাঁ ঠিক আছে, একদম অবশ্যই ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, যেটা আমরা ভেরিয়েন্স বা ভেরিয়েবিলিটি বলি, যেটাকে বিষমতার পরিমাপ, সেই চ্যাপ্টার থেকে এটা দিয়েছে। তো এরপর হচ্ছে গবেষণার উৎপত্তির সূত্র নির্ণয়ের পদ্ধতি নির্ধারণের জন্য দেখা হয়। তাহলে কিছু হুইচ ইজ ইউজ ফর ডিটারমাইনিং দ্য মেথড অফ ডেটা সোর্সেস আইডেন্টিফিকেশন ফর দ্য রিসার্চ। এবার এখানে মেটা দিয়েছে নৈবেত্তিক কি বিবরণ। তো এক্ষেত্রে আমার একটু সন্দেহ আছে। ঠিক আছে, তার কারণ দেখো, যখন আমরা গবেষণা করব, তো গবেষণা করার সময় কি করব, আমরা যে ডেটাগুলো সংগ্রহ করি সেটা কি দিয়ে, কোনো না কোনো টুলস বা কোনো না কোনো টেকনিক দিয়ে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু নৈবেত্তিক অবজার্ভ সেটা একদিকে ঠিক আছে, আবার এটাও একটু দেখা দরকার যে গবেষণার হাতিয়ার নির্বাচন, ঠিক আছে, টুলসের কথা বলছে, অর্থাৎ বিভিন্ন টুলস এবং টেকনিক দিয়েও কিন্তু আমরা কিন্তু গবেষণা কিন্তু আমরা কিন্তু ইসে করতে পারি। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে তোমার যেটা ভালো হবে তোমরা সেটা দেবে। ঠিক আছে, কেননা আমরা যখন গবেষণা করি আমরা তথ্যগুলো কি দিয়ে কিসের মাধ্যমে সংগ্রহ করি, তাই তো গবেষণার উৎপত্তির সূত্র নির্ধারণের পদ্ধতি, নির্ধারণের জন্য দেখা হয়। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, এটাও হবে, এর পরেরটাও হতে পারে। ঠিক আছে, তোমরা একটু তাহলে দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা, এরপর কি বলছে, একজন গবেষক গবেষণা পদ্ধতিতে শিখনে শিক্ষার্থীর পেশনার উপর প্রভাব জানতে চায়। শিখনে আচ্ছা, একজন গবেষক গবেষণা পদ্ধতিতে শিখনে শিক্ষার্থীদের পেশনার উপর প্রভাব জানতে চায়। এক্ষেত্রে পেশনা হলো, দেখো পেশনা, আমরা এখানে যে অপশনগুলো আছে মধ্যবর্তী চল, তো যাই হোক, তাহলে পেশনা বুদ্ধি, হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে সবসময় স্বাধীন চল হয়। ঠিক আছে, কেননা পেশনাকে প্রভাব বিস্তার করার মতো তো কেউ নেই, বা আছে অবশ্যই, সেটা হচ্ছে আবার অন্য কোনো বাইরে কোনো উদ্দীপক সেটা হতে পারে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তী ফলটা পাই। ঠিক আছে, তো সেটা কিন্তু অবশ্যই ঠিক আছে। এরপর হচ্ছে নিচে নির্ণয় পরিসংখ্যান, এইটাও ঠিক আছে, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ঠিক আছে এটা। তারপর হচ্ছে একজন গবেষক তার এলাকায় কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের নিয়ে গবেষণায় আগ্রহী, এক্ষেত্রে নিচের কোন নমুনাটি নমুনা চয়ন পদ্ধতিটি উপযুক্ত হবে? তাহলে সিম্পল, তাহলে অবশ্যই র্যান্ডাম স্যাম্পলিং। ঠিক আছে, তার কারণ যে সে যখন গবেষণা করবে সে ধনী দরিদ্র মেয়ে নারী পুরুষ ইত্যাদির ভিত্তিতে সে কিন্তু করতে যাবে না, এবং সমস্ত পেশেন্টের কাছেও তো যাওয়া সম্ভব নয়, এই জন্য সে র্যান্ডামলি যে কোনোভাবেই সে তথ্য নিতে পারে এবং ব্যক্তিদের সে গ্রহণ করতে পারে। ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে এটাও ভালো হবে।
এরপর হচ্ছে নমুনা থেকে প্রাপ্ত পরিমাপককে অবশ্যই নমুনা থেকে আমরা যে পরিমাপক ব্যবহার করি সেটা অবশ্যই আমরা স্ট্যাটিস্টিক্স বলি। এরপর হচ্ছে গোষ্ঠীগত গবেষণা হচ্ছে গোষ্ঠীগত এথনোগ্রাফি। তাহলে এথনোগ্রাফি মানে মাথায় রাখবে যে বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে আমরা কাজ করব বা গবেষণা করব। সেই ক্ষেত্রে আমরা হয়তো কোনো সংস্কৃতির দিকও দেখতে পারি, তাদের জাতিসত্তা দেখতে পারি, তাহলে অবশ্যই সেটা সোশিওলজিক্যাল রিসার্চ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে গবেষণার ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি। তাহলে ট্রায়াঙ্গুলেশন একটা কোয়ালিটেটিভ রিসার্চ হয়, তাহলে এটা কোয়ালিটেটিভ রিসার্চ। হ্যাঁ, এটা ঠিক আছে। এক্সপোস্ট ফ্যাক্ট গবেষণার অর্থ হচ্ছে এক্সপোস্ট, আচ্ছা, কোন একটি ঘটনা যখন ঘটে যায় তারপর আবার সেই ঘটনাটির সত্যতা বা নির্ভরতা জানার জন্য আমরা কিন্তু এই গবেষণাটা করি। ঠিক আছে, তাহলে ঘটনাটি ঘটার পরে গবেষণা করি। ঠিক আছে, এটা হ্যাঁ, এটা ওই প্রশ্নটাই হবে। তারপর হচ্ছে সিগমা, এটা কি নিচের কোনটির বিন্যাসের প্রকৃতি মৌলিক স্কোরগুলি বিন্যাসের আকারের মতো একই রকম। ঠিক আছে, সিগমা স্কোর। এরপর কি বলছে, একটি পারদর্শিতার পরীক্ষায় অল্প সংখ্যক শিক্ষার্থী কম নম্বর পেয়েছে, এক্ষেত্রে বিন্যাসের প্রকৃতি এর নেগেটিভ স্কোরেন্স। ঠিক আছে, অবশ্যই সেটা একদম একদম ভূমির দিকে চলে যাবে। তোমরা যদি কেউ যদি এনপিসিটা ভালো করে বোঝো এবং তোমরা যদি কোনো বইতে যদি স্কিউনাসটা যদি একটু দেখে নাও, কার্টোসি স্কিউনার যে চ্যাপ্টার আছে সেখান থেকে পেতে পারো। হ্যাঁ, তাহলে তোমরা দেখবে, তাহলে বুঝে যাবে। এবার নিচের কোন গবেষণার ক্ষেত্রে অভ্যন্তরীণ সমালোচনা ইন্টারনাল ক্রিটিসিজম, তাহলে এটা অবশ্যই হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এই তো হিস্টোরিক্যাল রিসার্চ এটা হবে। এরপর হচ্ছে কি টেস্ট রিসার্চ মেথড আর অলসো রিলেটেড টু রিলায়েবিলিটি। ঠিক আছে, টেস্ট রিসার্চ অর্থাৎ কোন একটা গবেষণা আমরা করলাম, করার পর সেটা ঠিক আছে কিনা বা সেটার মধ্যে কতটুকু পার্থক্য আছে, সেটা কতটুকু নির্ভরযোগ্য, এটা জানার জন্য আমরা রিলায়েবিলিটি করি। ঠিক আছে, হ্যাঁ। এরপর এটা হচ্ছে পরিসংখ্যানের সিদ্ধান্ত গ্রহণের সময় টাইপ 2 ভ্রান্তি ঘটে, অর্থাৎ টাইপ এরর, না এরর 1 এরর 2 এরকম যে আছে, টাইপ 2 এরর, টাইপ 1 এরর এরকম। তাহলে এখানে কি আছে যে ভুল নাস্তি প্রকল্পকে গ্রহণ করে, অ্যাকসেপ্টেড এ ফলস। তাহলে দেখো নাল হাইপোথিসিস যদি আমরা পড়ি চ্যাপ্টারটা, তাহলে সেখানে দেখবো কি যে হাইপোথিসিস মূলত দুই প্রকার, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ। তো সেই ক্ষেত্রে নাল মানে কি, যে ক্ষেত্রে আমরা নেতিবাচক সম্পর্ক কিছু ধরে নেই যে এটার সঙ্গে এটা সম্পর্ক নেই। ঠিক আছে, কিন্তু যখন দেখবো যে সম্পর্ক থাকার পর নেই ধরছে, অর্থাৎ ভুল হচ্ছে, ঠিক আছে, তারপরে সেটাকে আমরা কি করছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, গ্রহণ করি। তাহলে কি একটা তো প্রথমটা ভুল হচ্ছে যে আমরা নাল হাইপোথিসিস বানাতেই পারিনি বা সেটার মধ্যে ঠিক একটা নিশ্চয়তা ছিল না। এবার তারপর কি হলাম, এক হচ্ছে ওটা ছিল না, তারপরেও ওটাকে আমরা গ্রহণ করি, তাহলে অবশ্যই দুই রকমের ভুল, এটাও ঠিক আছে। হ্যাঁ, এরপরে যখন বিভিন্ন ধর্মী জাতি জনগোষ্ঠীর নমুনা সংগ্রহ করা হয় তখন পদ্ধতি ব্যবহার করা হয় স্ট্র্যাটিফাইড। ঠিক আছে, একদম, হ্যাঁ। এরপর এটার উত্তর 75, এটা আমি দেখেছি, ঠিক আছে। এটাও মাইনাস হয়, ঠিক আছে। এটা হচ্ছে 1.6 কম, ঠিক আছে এটা। তাহলে আমি আবার সবাইকে বলছি যে তোমাদের যারা করে তোমরা আমার চ্যানেলতে নতুন, তোমরা প্রত্যেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমি আমার সামর্থ্য, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। হ্যাঁ।